Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এতে ক্যান্সার হয়। জীবনে শখের বশে কত কি না করে ফেলি আমরা। শখ পূরণের জন্য কত জিনিসের কাছাকাছি আসি, কত ঘটনার সামনে পৌঁছে যাই। আজকের গল্পের মূল চরিত্র নবারুণ বসু শখ পূরণ করতে গিয়ে পড়েছেন এক বিপদ চক্রে, যে চক্রের মূলে রয়েছে একটি বেলজিয়ান গ্লাসের অতি সুদৃশ্য অ্যান্টিক আয়না। কি হবে তার পরিণতি? গল্পের শেষে নবারুণ বসু ও তার পরিবারের অবস্থা কেমন হবে, সব প্রশ্নের উত্তর পেতে হলে শুনতে হবে সম্পূর্ণ গল্পটি। লেখিকা দেবারতী ভৌমিকের জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি ভালোবাসেন বাংলা সাহিত্য আর সিনেমাকে, তাই পেশার পাশাপাশি তিনি লেখক ও চিত্রনাট্যকার। একক বইয়ের মধ্যে উল্লেখযোগ্য তুমি থেকো হৃদ মাঝারে। সংকলনে লিখেছেন 16 শিহরণ, ক্যানভাস, প্রেমে যদি মজে মন, ভয়ের দেশে ইত্যাদি। ওর গল্প থেকে তৈরি আড্ডা টাইমস ওটিটিতে দেখা যাচ্ছে শর্ট ফিল্ম, চুপকথা আর ওয়েব সিরিজ থার্ড আই। দেবারতীর গল্প ও চিত্রনাট্য থেকে তৈরি সৌরভ দাস, দর্শনা বণিক ও চান্দ্রী ঘোষ অভিনীত একটি ভৌতিক ছায়াছবি ঋষ মুক্তির অপেক্ষায়। আজ আমরা শুনব ওর লেখা একটি গল্প, সাপমোচন। চটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে পড়ুন ভিন্ন স্বাদের গল্প ভিন্নতার সাথে শুনতে। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, দেবারতী ভৌমিকের সাপমোচন। সপ্তাহ দুয়েক আগে পার্ক স্ট্রিটের ভিক্টর ব্রাদার্সের দোকান থেকে অ্যান্টিক আয়নাটা কিনে এনেছিলেন নবারুণ বসু। আয়নাটা এক কথায় দারুণ। খাঁটি বেলজিয়ান গ্লাস, 3 ফুট লম্বা গোলাকার কাঁচটা ঘিরে পিতলের সূক্ষ্ম কারুকার্য। যেমন সুন্দর দেখতে, তেমন ভারী আর মজবুত। নবারুণ শৌখিন মানুষ, তাই পার্ক স্ট্রিটের এই অ্যান্টিক আসবাবপত্রের দোকানে তার প্রায়ই যাতায়াত লেগে থাকে। ভালো দাম দিয়ে ভালো জিনিস নিয়ে আসেন তিনি। এর আগেও পারস্য গালিচা, লন্ডনের কাঠের চায়ের কাপপ্লেটের সেট, খাঁটি মখমলের শাড়ি, চা গাছের কাণ্ড দিয়ে বানানো সাহেবি চেয়ার টেবিল, এরকম আরও কত জিনিস কিনে এনেছেন, যা আজকের দিনে বিলুপ্ত আর অমূল্য। ওর মিসেস এগুলোর সবকটাই যে পছন্দ করেন তা নয়, তবে কয়েকটা জিনিস অবশ্য ওরও পছন্দ। আর হাল আমলে তো এটাই ফ্যাশন হয়েছে, অ্যান্টিক আসবাবপত্র দিয়ে গৃহসজ্জা করার। তাতে বাড়িতে একটা বেশ এথনিক লুক আসে। এবারে যদিও আয়না কিনতে যাননি নবারুণবাবু, গিয়েছিলেন একটা পুরনো গ্র্যান্ডফাদার ক্লকের খোঁজে। তখন এই আয়নাটা চোখে পড়ে তাঁর। যেমন সুন্দর দেখতে আয়না, তেমনই তার চমকপ্রদ ইতিহাস। নবাব আলী বর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগমের খাস মহলের জিনিস এই আয়না। ওই আয়নার একদম উপরের দিকে নাকি একটা বড় হিরে ছিল, যেটা পরে চুরি যায়, আর এই চুরির কারণেই নাকি এর অ্যান্টিক ভ্যালিউ। দোকানদার কিছুতেই ছাড়ল না। কড়কড়ে 20,000 টাকা দিয়ে নবারুণ কিনলেন আয়নাটা। দাম বেশি হলেও কিন্তু আয়নার সৌন্দর্য রীনাকেও মুগ্ধ করেছিল। নবারুণবাবুর পৈতৃক ব্যবসা আছে সোনার। হাতিবাগানের মোড়ে দোতলা বিশাল দোকান বসু গোল্ড ম্যানশন, প্রায় 70 বছরের পুরনো। আগে বাবা বসতেন, বাবার মৃত্যুর পরে এখন নবারুণবাবুই বসেন। কর্মচারী রয়েছে জনা 7 আর স্বর্ণকার 3 জন। নবারুণবাবুর একটি ছেলে অরিজিৎ। সে শহরের একটি নামকরা স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। স্ত্রী রীনা হাউসওয়াইফ। তার শখ
ইউটিউবের ভিডিও দেখে বিভিন্ন স্বাদের খাবার বানানো। নবারুণের স্ত্রী পুত্র নিয়ে এক সুখী পরিবার। কিন্তু আয়না কেনার কিছুদিন পরে হঠাৎ করেই বাড়িতে কিছু গোলমাল শুরু হলো। কখনো লাইট খারাপ হয়ে যাচ্ছে, কখনো ফ্যান খারাপ হয়ে যাচ্ছে, কখনো দেয়ালের জায়গায় জায়গায় ক্র্যাক ধরে প্লাস্টার খসে পড়ছে। বাড়ি এমন কিছু পুরনো নয় যে এগুলো হওয়ার কোনো সম্ভাবনা আছে। রিনার লাগানো ইনডোর প্লান্টগুলো এক এক করে সব মরে গেল। আয়নাটা আনার পর থেকে এসব অঘটন শুরু হয়েছে। আয়নাটা কি তবে? ধুর, কি সব বলছো রিনা? নবারুণ ব্যাপারটা সমাপতন ভেবে বিশেষ পাত্তা দিলেন না। এর মধ্যে একদিন দোকান থেকে ফিরে রাতে খেতে বসে শোনেন রিনা চিংড়ির পাকোড়া বানিয়েছে, সঙ্গে ভাত, ডাল আর ঝিঙে পোস্ত। ঝিঙে আর চিংড়ি দুটোই খুব প্রিয় নবারুণ বাবুর। খুব খুশি হয়েই খেতে বসলেন। দুবাই কোথায়? ও টুবাই ওর বন্ধুর বাড়িতে গেছে, আজকে থাকবে ওখানে। কাল ওদের স্কুলে একটা ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন আছে, তার ফাইনাল রিহার্সাল হচ্ছে, তাই। ও তাই নাকি? দুবাই নাটক করে? এই নাটক ভালোবাসে? তোমার ছেলে নাটক ভালোবাসবে না? তুমি কত নাটক করেছো আমাদের বিয়ের পরে পরে ভুলে গেছো? যাকগে, খেয়ে নাও, রাত তো হয়েছে অনেক, প্রায় 10টা বাজে। বেশ তৃপ্তির সঙ্গেই খাওয়া শুরু করলেন নবারুণ বাবু, কিন্তু খাওয়া হলো না আর। চিংড়ির পাকোড়া পুড়ে গিয়ে তেতো হয়ে গেছে, ঝিঙে পোস্ততে প্রচন্ড লবণ। রিনা কিন্তু এইবারে ভয় পেয়ে গেল। পোস্ত না হয় চেখে দেখিনি, তাই লবণ বুঝতে পারিনি, কিন্তু চিংড়ির পকোড়াগুলো পুড়ে গেল কিভাবে? ওটাও পুড়েছে, ও তুমি খেয়াল করনি হয়তো। তা কিভাবে হবে? এই দেখো দেখো না, আমি তো রান্না করে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, দুটো ছবি দেখো, সম্পূর্ণ আলাদা। তৃপ্তি আবার ভাজেনি তো, তাই হয়তো দেখো পুড়ে গেছে। তৃপ্তি তো গত 2 দিন কাজে আসছে না, ও আবার কি করে ভাজবে? মানে কি বলছো? এত পুড়ে গেল কি করে? এ তো সত্যিই আশ্চর্যের। ইউটিউবের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলেন নবারুণ আর রিনা। সবকিছুই ঠিক আছে, পুড়ে তেতো হয়ে যাওয়ার প্রশ্নই নেই। তাহলে খাবারটা এমন হলো কিভাবে? কোনো রকমে শুধু ডাল দিয়ে ভাত খেয়ে উঠে পড়লেন স্বামী স্ত্রী। মাথায় এক রাশ চিন্তা নিয়ে দুজনে শুয়ে পড়লেন রাতে। পরদিন সকাল 10টা নাগাদ ছেলে টুবাই বাড়ি ফিরল। বাড়ি ফিরে ও মাকে জল খাবার দিতে বলল। মা, ও মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও না। গত রাতের ঘটনা নিয়ে ভয় পেলেও রিনা মুখে কিছু বললেন না। ছেলেকে খেতে দিলেন পরোটা আর আলুর তরকারি। না, গত রাতের মতো কোনো বিভীষিকাময় অভিজ্ঞতা হলো না। ছেলে চুপচাপ জলখাবার খেয়ে উঠে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন রিনা। নবারুণ বাবুর দোকানে আজ খুব ব্যস্ততা ছিল, প্রচুর কাস্টমার এসেছিল। সামনেই পুজো আসছে, সেই নিয়ে সারাদিন খুব ধকল গেছে ওর। কর্মচারীরাও ক্লান্ত ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন প্রায় 9টার সময়। গতকালের ঘটনার কোনো রেশ ওর মনে নেই। আজকে রিনা সতর্ক ছিলেন। তৃপ্তি বিকেলে রান্না করে যাওয়ার পরে নিজে সব খাবার চেখে দেখেছিলেন, স্বাদ সবকিছুরই ঠিকঠাক ছিল। কিন্তু গন্ডগোলটা ঘটল রাতে খাবার টেবিলে। খাবারের স্বাদে কোনো পরিবর্তন হলো না, কিন্তু খেতে বসে আজকে টুবাইয়ের প্রচন্ড বিষম লাগলো। কাশতে কাশতে মুখ চোখ লাল হয়ে গেছে ওর। নবারুণ আর রিনা জল দিয়ে
পিঠে হাত বুলিয়ে কিছুতেই কিছু করতে পারছেন না। বেচারা টুবাইয়ের প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। অনেক কষ্টে মুখের খাবারটা বমি করে বের করাতে সক্ষম হলেন নবারুণবাবু। খাবারের থেকে ছিটকে পড়ল একটা সোনার গয়নার টুকরো। ওটাই গলায় আটকে বিষম লাগে টুবাইয়ের। এ কি, খাবারে সোনার টুকরো এলো কি করে? এই কথা কিছুতেই ভেবে পাচ্ছেন না কর্তাগিন্নি। খাবার রান্না হয়েছে বাড়িতে বিকেল বেলায়, সমস্ত খাবার ঢাকা দেওয়া ছিল। নবারুণবাবু বাড়ি ঢুকে সোজা নিজের ঘরের লাগোয়া বাথরুমে ঢুকেছিলেন স্নান করতে। খাবারে সোনার টুকরো আসা অসম্ভব, তবুও এলো। কিন্তু কিভাবে? টুবাইকে সে রাত্রে একা শুতে পাঠালেন না নবারুণবাবু। উনি নিজেও ওর সাথে শুলেন। রিনা একলা শুলেন ঘরে। অন্যদিন ঘুম ভালোই হয় ওর, কিন্তু আজ অনেকবার ঘুম ভেঙে গেল। কখনো জল তেষ্টায়, কখনো প্রচন্ড শীত করছে বলে। একবার উঠেও গিয়েছিলেন ছেলের ঘরে, দেখলেন টুবাই আর ওর বাবা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অথচ ওর খুব অস্বস্তি হচ্ছে ঘুমোতে, কিছুতেই ঘুম আসছে না। বারবার মনে হচ্ছে ঘরে তিনি একা নেই, অন্য কেউ আছে, কিন্তু তার উপস্থিতির টের পেলেও সে অদৃশ্য। তবে কি অতি প্রাকৃত কিছু? পরদিন সকালে উঠে গত রাতের কিছুই নেই, আবার সবকিছু অন্য দিনের মতো স্বাভাবিক। এইভাবে সবকিছু চলতে চলতে দিন চারেকের মাথায় নবারুণবাবু দেখলেন যে দিনের বেলা সবকিছু ঠিকঠাক স্বাভাবিক থাকলেও রাতের বেলাতে বাড়ির ভেতরে অনেক কিছুই বদলে যাচ্ছে, যা এমনিতে সম্ভব নয়। হয়তো অতি প্রাকৃতিক কিছু ঘটনা ঘটছে। বিষম লাগার ঘটনার পর থেকে নবারুণবাবুর ছেলে অরিজিতের শরীর খারাপ হতে লাগলো। রোজ জ্বর আসছে, আর তার সঙ্গে রাত্রে যোগ হচ্ছে ডেলিরিয়াম। ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়েও কোনো ফল হলো না। ছেলেটা যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। হাসপাতালে ভর্তি করেও কোনো লাভ হলো না। হাসপাতালে থাকলেই সুস্থ হয়ে যাচ্ছে, বাড়ি আনার সঙ্গে সঙ্গে আবার সেই রাত থেকে জ্বর আসছে। স্বামী স্ত্রী দুজনেই চিন্তিত, কি করবেন বুঝতে পারছেন না। দুজনের মনের অবস্থাও ভালো নয়। বাড়ির পরিবেশটাও কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। যে অস্বস্তিটা আগে শুধু রাতে অনুভূত হতো, এখন সেটা দিনের বেলাতেও হচ্ছে। দুদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে একটু শুয়েছিলেন কর্তাগিন্নি। রান্নার লোক তৃপ্তি ঘণ্টাখানেক আগে রান্না করে চলে গেছে। বিকেলে ঘুম থেকে উঠে রিনা রান্নাঘরে ঢুকে দেখেন সব খাবার মাটিতে ছড়ানো, চারিদিকে খাবারে এঁটোতে ভর্তি, ডাস্টবিন উল্টানো, যেন কেউ খাবার খুঁজেছে উদ্ভ্রান্তের মতো। বাড়ির ভিতরে যা ঘটছে তা যে ভৌতিক তাই নিয়ে আর কোনো সন্দেহ রইল না। নবারুণবাবু নিশ্চিত এই ঘটনাগুলো আয়নার সঙ্গেই যুক্ত। আয়নাটা কিনে আনার পর থেকেই বাড়িতে বিভিন্ন ধরনের গোলমাল শুরু হয়েছে। তবে কি আয়নাটা ভৌতিক? এগুলো তো কোনো চোরের কাজ নয়। ছেলের অসুখের কারণ পিশাচ, আর তাই কি সেটা সারছে না? 2020 সালে এসে এরকম কিছুর সম্মুখীন হতে হবে তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। রিনাও হয়তো কিছু আঁচ করেছে, কিন্তু রিনার কাছে কিছু ভাঙলেন না নবারুণবাবু। আরো বেশি চিন্তিত হয়ে পড়বে ও। সন্ধ্যা কাজে এলে ওকে দিয়েই এসব পরিষ্কার করিয়ে নিও। তুমি আর এই শরীরে হাত দিতে যেও না। আমি একটু বের হচ্ছি, বুঝলে?
তুমি বিশ্রাম নাও। এই বলে নবারুণ বেরিয়ে গেলেন। গন্তব্য ওর এক বন্ধু শশাঙ্ক মিত্রের বাড়ি। শশাঙ্ক মিত্র প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, আমেরিকান সোসাইটি ফর সাইকিক রিসার্চের সঙ্গে যুক্ত। মার্কিন মুলুকে ওর প্যারাসাইকোলজির ওপরে অনেক থিসিস পেপার পড়ানো হয়। নবারুণ ভাবলেন নিজের পারিবারিক এইরকম একটা সমস্যায় ওর পরামর্শ জরুরি। বন্ধুর বাড়িতে পৌঁছে তাকে সব ঘটনা খুলে বললেন নবারুণবাবু। দেখ, শুনে যা মনে হচ্ছে ব্যাপারটা ভৌতিক। তোর বাড়িতে এমন কিছু আছে যা এই ধরনের নেতিবাচক আবহাওয়া তৈরি করছে। হতে পারে অ্যান্টিক আয়নায় কিছু আছে। কেউ কি কালা জাদু করছে নাকি? দেখ, এই বিষয়টা বড়ই গোলমেলে। হতে পারে আর হতেই পারে না, এর মাঝের যে বিষয়টা সেটা তর্কসাপেক্ষ বিষয়। আমার মনে হয় না সেসব কিছু হয়েছে। শুধু তো তোর ছেলের উপরই হয়নি, ও মেজরালি ইম্প্যাক্টেড মানছি, তো ও খটকা থেকেই যাচ্ছে, বুঝলি। কিন্তু টুবাইয়ের কষ্ট যে চোখে দেখা যাচ্ছে না রে, কি যে করি। এই একবার তোর বাড়ি যাব, চল তো, আয়নাটা একবার দেখতে চাই। এখন যাবি? চল তাহলে। নবারুণবাবু যখন বন্ধু শশাঙ্ককে নিয়ে বাড়ি ঢুকলেন তখন ঘড়িতে বাজে 8টা। বারান্দায় দাঁড়িয়েছিলেন রিনা। ওদের দেখে তাড়াতাড়ি দরজা খুলে দিলেন। সন্ধ্যা কোথায়? ও তৃপ্তির কাছে সব শুনেছে, ঘর পরিষ্কার করেই বাড়ি চলে গেছে। শশাঙ্ক ওদের বেডরুমে গেলেন, আলো জ্বালিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নাটা দেখলেন। কিছুই পেলেন না। যে কোনো বিজ্ঞানের ছাত্র বলবে সুন্দর কারুকার্য করা আয়না, এতে আবার ভৌতিক কি থাকবে। খুঁটিয়ে দেখে শশাঙ্কবাবু বুঝলেন যে এই আয়না কখনোই 1750 সাল বা তার সমসাময়িক নয়, বরং এই আয়না এখন থেকে 40-50 বছরের বেশি পুরনো নয়। অ্যান্টিকের দোকানদার হয়তো নবারুণকে ঠকিয়েছে। হাল আমলের জিনিসকে রং করে মরচে ধরা লোহা আর হীরের গর্ত করে অ্যান্টিক বলে চালিয়েছে। কাল সকালে একবার দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। তবে খটকা থেকে যাচ্ছে। যদি আয়না ভুতুরে না হয়, তবে বাড়িতে হঠাৎ করে এগুলো কি হচ্ছে, সেই প্রশ্ন মনে আসছে শশাঙ্কর। পরদিন সকালে নবারুণকে সঙ্গে নিয়ে শশাঙ্ক সেই অ্যান্টিকের দোকানে গেলেন। রিনা হাসপাতালে গেল ছেলেকে দেখতে। দোকানের মালিকের সঙ্গে কথা বলে অনেকক্ষণ ধরে অনুসন্ধান করে যা জানা গেল তা হলো ওর দোকানে অনেক পুরনো জিনিস আসে বটে, এবং তার কিছু ঐতিহাসিক হলেও বেশিরভাগ জিনিসই হাল আমলের লোকজনের থেকে কম দামে কেনা। তাতে পালিশ চটিয়ে পুরনো দিনের মতো বানিয়ে চড়া দামে উনি বিক্রি করেন। কথা শুনে নবারুণবাবু প্রচণ্ড ক্ষেপে গেলেন। আপনি এই জিনিসের জন্য আমার থেকে 20,000 টাকা নিয়েছেন? না মানে স্যার। নবারুণ দাঁড়া, এখন এইসব কথা থাকতো। আমাকে কিছু প্রশ্ন করতে দে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই জিজ্ঞেস করে দেখ। শশাঙ্ক ভদ্রলোককে আয়নার ছবি দেখালেন, তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা এবার বলুন তো, এটা কবে আর কোথা থেকে কিনে এনেছেন? আর সেই ঠিকানাটাও আমাদের দিন। ভালো করে দেখে বুঝেছি মশাই, এটা ঘসিটি বেগমের আয়না নয়, সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে খাতা দেখে ভদ্রলোক জানালেন, আপনারা বসুন, আমি সব বলছি। কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার উত্তরে নবদ্বীপের কাছে একটা বিশাল বাড়ি আছে। বাড়ি মানে প্রাসাদ বলা যায়, নবদ্বীপের বিখ্যাত মল্লিক বাড়ি। ওই পরিবারের এক শরিকের কাছ থেকেই এই বাড়ির সন্ধানটা আমি পেয়েছিলাম। ওই শরিকের ঠাকুরদা ছিলেন এলাকার বিশাল জমিদার। প্রায় 100 থেকে 120 বছর আগে এরা ছিলেন নবদ্বীপের বিশাল জমিদার বংশ। যদিও এখন আর জমি নেই, জমিদারিও নেই। প্রাসাদ বা জমিদার মহলের ভগ্ন প্রায় দশা। খুব বেশি দিনের ঘটনা নয়। মল্লিকদের ওই ঠাকুরদার বাবার পর থেকেই নাকি অবস্থার পতন ঘটে। এখন আর মল্লিক বাড়ি না, শুধু প্রাসাদের ভগ্নাংশ পড়ে আছে।
ওই পরিবারের একমাত্র ছেলে আর জীবিত বংশধর বাসুদেব মল্লিক ঘোর নেশাখোর আর জুয়ারি। তাঁর সঙ্গে আমাকে দেখা করিয়ে দেন এই শরিক। বাসুদেবের থেকেই সন্ধানে পেয়েছিলাম এই 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 যে আয়নাটার। শুধু আয়নাটার কথাই বললো? আগে না, আরও অনেক জিনিস পড়ে আছে ওই বাড়িতে, সস্তায় সব বেচে দিচ্ছে পয়সার লোভে। এই তো এই সংঘটা আর ওই যে ওই তেপায়া টেবিল, ওগুলো সব ওখান থেকে এসছে, মানে ওই মল্লিক বাড়ি থেকে। হ্যাঁ, তারপরে তাতে নিজের শৈল্পিক টান দিয়ে কখনো সিরাজউদ্দৌলা, কখনো চেঙ্গিস খানের জিনিস বলে আপনি লোককে বেচে দেন। না স্যার, সেরকম কিছু না। ওই বাড়ির ঠিকানাটা দিন, আর ওই বাসুদেব মল্লিকের সাথে যোগাযোগ করব কিভাবে? দোকানদার ভদ্রলোক বাসুদেবের ঠিকানা আর ওই প্রাসাদের ঠিকানা দিলেন। শশাঙ্ক নবারুণকে নিয়ে সোজা বাসুদেবের বাড়ি গেলেন। বাসুদেবের বাড়ি ঢুকে দেখলেন এক ষাটোর্ধ্ব বৃদ্ধ বিছানায় বসে ঢুলছেন আর চড়া গলায় গান গাইছেন। পাশে একটা বোতল রাখা। 1000 টাকার ঝাড় বাতিটা রাতটাকে যেদিন করেছে, তারই নিচে বাইজি নাচে, ঠুমরি গানের টুকরো ছুঁড়ে, ঠুমরি গানের টুকরো ছুঁড়ে, 1000 টাকার জার শশাঙ্ক আর নবারুণের বুঝতে বাকি রইল না ভদ্রলোক সারাদিনে কখনো জল পান করেন না, সকাল থেকে রাত অবধি শুধুই মদ খেয়ে থাকেন। এই ব্যাপারে জিজ্ঞেস করলে উনি দার্শনিকের মতো উত্তর দিলেন, বাইজি নাচে, ঠুমরি গানের টুকরো ছুঁড়ে, ঠুমরি গানের টুকরো ছুঁড়ে, 1000 টাকার জার বাতিটা। জলের আরেক নাম জীবন, আর এই জীবনটাকেই তো শেষ করতে চায়। জল খেয়ে কি শেষ হবে? আর তাছাড়া আমরা মল্লিক বাড়ির ছেলে, মল্লিক বাড়ির ছেলেরা জল পান করে না, সুরা পান করে। নবারুণ এত দুঃখের মধ্যেও হেসে ফেললেন। শশাঙ্ক কথা না বাড়িয়ে জিজ্ঞেস করলেন মল্লিক বাড়ির ইতিহাস। মোটামুটি যা বোঝা গেল, বাসুদেবের ঠাকুরদা জিতেন্দ্র নারায়ণ মল্লিক ছিলেন খুব অত্যাচারী আর ব্যভিচারী এক জমিদার। তিনি গ্রামের বহু মেয়ের সর্বনাশ করেছিলেন। ঘরে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও উনি বাইরের মহিলাদের সঙ্গ পছন্দ করতেন, তাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত ছিলেন। প্রাকৃতিক নিয়মে তার এক পুত্র সন্তান জন্মালো বিয়ের প্রায় 5 বছর পরে। ছেলে হওয়ার পরেও কিন্তু তার চরিত্রের কোনো পরিবর্তন হলো না। তিনি যেমন ছিলেন তেমনই রইলেন। কালের নিয়মে ছেলে বড় হলে নিজের বাবাকে সহ্য করতে পারত না। বাবার সঙ্গে সেভাবে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি ছেলের। বাবা কিন্তু স্বভাবে ব্যভিচারী হলেও বিষয় আশয়ের ব্যাপারে ছিল ক্ষুরোধার বুদ্ধি। এস্টেটের 55% নিজের জন্য আমৃত্যু গচ্ছিত রেখেছিলেন। বাকি 45% ছেলের হবু স্ত্রীর নামে করেছিলেন। তিনি মারা গেলে তার সম্পত্তির অংশ পেতেন তার স্ত্রী। এমনভাবে ব্যবস্থা করেছিলেন যে সম্পত্তি নিয়ে পিতা পুত্রের মধ্যে কোনো ঝামেলা হবে না। শশাঙ্ক মাঝপথে বাসুদেবকে থামিয়ে প্রশ্ন করেন, 1 মিনিট, আচ্ছা আপনি এসব কথা কিভাবে জানলেন? কারণ এগুলো তো সব আপনার জন্মের আগেকার ঘটনা। ভেরি স্ট্রেঞ্জ। আপনি পুরো গল্পটা শুনুন, তারপরে বলবো সব কিভাবে জানতে পারলাম। 45% সম্পত্তির জেরে জিতেন্দ্র নারায়ণের ছেলে কৃষ্ণকান্ত বিয়ে করতে বাধ্য হলেন। মেয়েটি ছিল উত্তরবঙ্গের। বিয়ের পরে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন কৃষ্ণকান্ত। ওর পিতা, যিনি কিনা সারাদিন বাড়ির বাইরে থাকতেন, এমনকি কোনো কোনো দিন বাড়িতেও আসতেন না,
তিনি সারাদিন বাড়িতেই থাকতে শুরু করলেন। সব চাকর বাকরকে হুকুম করেছিলেন যে তার সেবা করবে তার পুত্রবধূ, তার রান্না করা, তাকে খাওয়ার দেওয়া, এমনকি সেবা করার দায়িত্ব বর্তালো পুত্রবধূর ওপরে। সেই মেয়েটিও সব দায়িত্ব নিষ্ঠা ভরে পালন করত। কৃষ্ণকান্ত নিজের বাবাকে চিনত, তাই তার সন্দেহ ছিল। একদিন তিনি বাবা ও নিজের স্ত্রীকে দুপুর বেলায় রতিক্রিয়ারত অবস্থায় আবিষ্কার করেছিলেন জিতেন্দ্র নারায়ণের শোবার ঘরে। ক্রুদ্ধ কৃষ্ণকান্ত স্ত্রীকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন আর নিজের পিতাকে বন্দুকের গুলি করে হত্যা করেন। কৃষ্ণকান্ত এরপরে নিজের স্ত্রীকে প্রশ্ন করেছিলেন, এই বিশ্বাসঘাতকতার কারণ কি? মোহময়ী সরজুবালা নিজের রূপের জালে জড়িয়ে ওকে বোঝান, এগুলো সব উনি করেছেন একজন সত্যিকারের স্ত্রী হিসেবে। আমি আপনার প্রতি অনুগত স্বামী, কিন্তু আপনি একবার আমার কথা শুনুন। আপনার পিতা জিতেন্দ্র নারায়ণের সঙ্গে সম্পর্কে লিপ্ত হলে ওর ঔরসে যে সন্তান আসবে সে হবে জিতেন্দ্র নারায়ণের মৃত্যুর পরে তার সম্পত্তির বাকি 55% ওয়ারিশ। অতএব পুরো জমিদারি দখল আসবে আপনার হাতে। একবার ভেবে দেখুন, এটা নষ্টামি নয়, এসবটি আপনার জন্যই করেছি প্রভু। আমি আপনাকে ছাড়া আর কাউকে, বিশ্বাস করুন। কিন্তু এসব ছিল মিথ্যাচার, যেটা বুঝতে পেরেছিলেন কৃষ্ণকান্তের মা। তিনি অপারগ, ছেলে স্ত্রীর কথা বিশ্বাস করে নিয়েছে, রূপ মোহের জালে সম্পূর্ণ ফেঁসে গেছে। মায়ের কথা আর তাঁর বিশ্বাস হয় না। মাসখানেক পরে সরজুবালা নিজের পরিকল্পনা মতো গর্ভবতী হয়ে পড়েন। যথাসময়ে জিতেন্দ্র নারায়ণের ঔরসজাত একটি পুত্র সন্তান জন্মায় তাঁর। এরপরেই শুরু হয় কৃষ্ণকান্তের মায়ের উপরে অত্যাচার। শেষ পর্যন্ত ওকে বিষ দিয়ে হত্যা করা হয়। মায়ের মৃত্যুতে কৃষ্ণকান্ত নিজের স্ত্রীর আসল রূপ বুঝতে পারেন। স্ত্রীকে শাস্তি দিতে তাঁর চোখের সামনে মেরে ফেলেছিলেন ওই 3 মাসের শিশু পুত্রকে। নিজের চোখের সামনে ছেলের মৃতদেহ দেখে হাহাকার করে ওঠেন সরজুবালা। তিনি অভিশাপ দেন, এই বংশের সকলে পুত্র সুখ আর সংসার সুখ থেকে বঞ্চিত হবে। এক মুহূর্ত সময় নষ্ট না করে কৃষ্ণকান্ত সরজুবালাকেও বন্দুক দিয়ে হত্যা করেন। পুত্রকে মেরে ফেললে আপনি কে? আর এই আয়নার সঙ্গে আপনার কি সম্পর্ক? আর আয়নাটা? হ্যাঁ, কৃষ্ণকান্ত ওই ঘটনার কিছু বছর পরে বংশ রক্ষার তাগিদে গোপনে তাঁরই এক প্রজার সন্তানকে পয়সার বিনিময়ে কিনে নেন। স্ত্রী জাতির ওপরে তাঁর বিশ্বাস উঠে গেছিল, তাই তিনি আর পুনর্বিবাহ করেননি। সেই ছেলেটি বাসুদেব, মানে আমি। আমার স্ত্রী ও ছেলে 2 মৃত। অবশ্য এই কাজগুলো কৃষ্ণকান্ত নিজে করেননি, তাকে নির্দেশ দেওয়া হতো। মৃত্যুর পরেও নিজের সন্তানকে আগলে রেখেছিলেন কৃষ্ণকান্তের মা। নিজের ঘরের দেওয়ালে প্রয়োজন মতো তিনি সংকেত এঁকে রাখতেন, ছেলেকে নির্দেশ দিতে। বংশ রক্ষার তাগিদে দত্তক নেওয়ার কথা তিনিই বলে গিয়েছিলেন। আর আয়নাটা? ওটা সরজুবালার শোয়ার ঘরের আয়না ছিল। ওকে যখন গুলি করা হয়, প্রথমে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, সেটা গিয়ে লাগে ওই আয়নায়। ওর ফলে মাথার দিকে একটা জায়গায় গর্ত হয়ে যায়। রূপবতী সরজুবালার ওই আয়না ছিল ভীষণ প্রিয় বস্তু। মৃত্যুর পরেও তিনি ওই আয়নাকে নিজের কাজ ছাড়া করতে চাননি। তার আত্মা ওখানে আশ্রয় নিয়েছে। ওই অভিশপ্ত আয়না মল্লিক পরিবারকে শেষ করে দেবে। হ্যাঁ, কিন্তু বোধহয় আপনার পরিবারকেই শুধু নয়, আমার বন্ধুর পরিবারকেও তো শেষ করে দিচ্ছে। ওর দোষ কি বলুন তো? বাসুদেব উদাসভাবে নবারুণ বাবুর দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, অনেক কেচ্ছা তো শুনলেন আমার পরিবারের, আরও শুনবেন? বেশ, শুনুন তবে।
কৃষ্ণকান্ত শরীরে তার লম্পট বাবার রক্তই তো বইছিল। সে স্ত্রী জাতিকে অবিশ্বাস করলেও শারীরিক চাহিদাকে অগ্রাহ্য করতে পারেনি। দত্তক নিলেও নিজের ঔরসে একটি মেয়ে হয় এক বেদিনীর থেকে। মেয়েটি সুস্থ স্বাভাবিক থাকলেও ওর উপরে যাতে অভিশাপের ছায়া না নেমে আসে, তাই কৃষ্ণকান্তের মায়ের উপদেশ মতো তাকে মাত্র 14 বছর বয়সে কলকাতার এক বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে বিয়ে দিয়েছিলেন। তাদের নাম কমলাকান্ত বসু ও কাদম্বিনী বসু। শশাঙ্কর নামগুলো চেনা মনে হলো। নাম দুটো শুনেই ধপ করে বসে পড়লেন নবারুণ বাবু। অস্ফুট স্বরে বললেন, আমার বাবা মা, তার মানে আমার শরীরে বইছে ওই মল্লিক বাড়ির রক্ত। সেদিন বাসুদেবের বাড়ি থেকে বেরিয়ে কোনো মতে টলতে টলতে বাড়ি ফিরলেন নবারুণ। নবারুণের শরীরে বইছে মল্লিক বংশের রক্ত। যদি ওই মহিলার অভিশাপ ওর পরিবারেও লাগে, নাকি লেগেছে, তাই কি টুবাইয়ের এই অবস্থা? এই কথা তো কিছুতেই তিনি মুখ ফুটে রিনাকে বলতে পারবেন না। এই কারণেই মা কোনোদিন তার বাপের বাড়ির কথা বলেনি। ছোট থেকেই নবারুণ জানেন ওর বাবা একজন অনাথ মেয়েকে বিয়ে করেছিলেন। রিনা দোকানে কি হলো জানতে চাইলে আয়নার ভৌতিক গল্প ছাড়া আর বিশেষ কিছু বললেন না নবারুণ। কোনো রকমে টুবাইয়ের শরীরের খবর নেয়ার অছিলায় এড়িয়ে গেলেন, যদিও আয়নার ব্যাপারটা ভীষণ ভাবাচ্ছে তাকে। তার পূর্বপুরুষের মতো হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, বিহিত একটা করতেই হবে। পরিকল্পনা অনুযায়ী পরদিন সকালে রিনাকে হাসপাতালে পাঠালেন টুবাইয়ের কাছে। সাবধানে থাকতে বললেন দুজনকেই। আজ এসপার নয় ওসপার করতেই হবে। চোখের সামনে ছেলেকে মরে যেতে দিতে পারেন না। বন্ধু শশাঙ্ককে নিয়ে গাড়িতে রওনা হলেন দুপুর নাগাদ। নবদ্বীপে মল্লিক বাড়ি পৌঁছতে প্রায় 4:30 বেজে গেল। সঙ্গে এনেছেন সেই অভিশপ্ত আয়না। গাড়ি থেকে নেমে প্রবেশ করলেন পাথরের গাড়ি বারান্দা পেরিয়ে। বাসুদেবের কথা মতো সোজা 3 তলায় কৃষ্ণকান্তের মায়ের ঘরে গেলেন। তালা দেওয়া দরজা হাতুড়ির আঘাতে ভেঙে ভেতরে ঢুকলেন ওরা। ভেতরে ঢুকতেই একটা পুরনো ঝাঁঝালো গন্ধ নাকে এলো। সারা ঘরে ধুলোর পুরু আস্তরণ জমেছে। সারা ঘরের দেয়ালে কত কিছু আঁকিবুকি করা আছে। শশাঙ্ক নিজের মুঠোফোনে সব ছবি তুলে নিলেন দেয়ালের। হঠাৎ যেন ঘরটা কেঁপে উঠল। নবারুণ আর শশাঙ্কর পা দুটো অবশ হয়ে আসছে। দেয়ালের লেখাগুলো মুছে যাচ্ছে, বদলে ফুটে উঠছে অন্য লেখা। একটা আয়নার ছবি, তার পাশে একটা ফায়ার প্লেসে আগুন জ্বলছে। আয়নাটা আস্তে আস্তে ফায়ার প্লেসের ভিতরে ঢুকে গেল, আবার ছবিগুলো মুছে গেল। শশাঙ্ক ইশারা করল নবারুণকে। দরজার বাইরে রাখা আয়নায় তখন বদলাচ্ছে মোর্চের রং। আয়না জ্যান্ত হচ্ছে। দৌড়ে দরজা ঠেলে বেরোতে গিয়ে পড়ে গেলেন শশাঙ্ক। মুহূর্তের মধ্যে শশাঙ্ককে কে যেন টেনে পাশের ঘরে নিয়ে গেল। কানে এলো শশাঙ্কর আর্তচিৎকার। কোনো রকমে দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন নবারুণ, কিন্তু পেছন থেকে কেউ যেন ধাক্কা দিল। টাল সামলাতে না পেরে গড়িয়ে পড়লেন সিঁড়ি দিয়ে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে খুব জোর লেগেছে, কিন্তু কোনো রকমে নিজেকে টেনে হিচড়ে তুলে ঢুকলেন সেই অভিশপ্ত ঘরে, যেখানে কৃষ্ণকান্ত মেরেছিলেন সরজুবালাকে। ঘরের প্রতিটি কোনায় যেন মৃত্যুর খেলা। সরজুবালার অট্টহাস্য শুনলেন। কেঁপে উঠল তার সারা শরীর। হাতে আঘাত লেগেছে, চোট পেয়েছেন, তবুও তাকে পিতার দায়িত্ব পালন করতেই হবে, বাঁচাতেই হবে ছেলেকে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে পকেট থেকে বের করলেন দেশলাইট বাক্স। আগুন জ্বালাতে হবে এক্ষুনি। আমার হাত থেকে
কারোর নিস্তার নেই। মল্লিক বংশ ধ্বংস হবে আমার হাতে। কবজির কাছে কোনো অদৃশ্য শক্তি নবারুণের হাত মুচড়ে দিল। তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, আমি কিছুতেই আমার ছেলেকে তোমাকে মেরে ফেলতে দেব না। কাউকে ছাড়বো না। হঠাৎ দেখলেন বন্ধু শশাঙ্ক ঘরের দরজায়। এ কি চেহারা হয়েছে ওর! সারা মুখে যেন কেউ নোক দিয়ে আঁচড়ে দিয়েছে, রক্তে ভেসে যাচ্ছে শরীর। ইশারায় দেশলাইয়ের বাক্সটা ওর দিকে ছুঁড়ে দিতে বললেন শশাঙ্ক। শশাঙ্ক মুহূর্তে আগুন লাগিয়ে দিলেন ঘরের পর্দা আর বিছানার চাদরে। সারা ঘর দাউ দাউ করে আগুনে জ্বলতে লাগলো। ছোবড়া বেরিয়ে আসা আসবাবপত্রে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে লাগলো। কোনো রকমে দরজার পাশে রাখা আয়নাটা ছুঁড়ে মারলেন সেই অগ্নিকুণ্ডে। আয়নার কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল চারদিকে। ফ্রেমটা গলে যেতে লাগলো। অজ্ঞান হয়ে ঘরের মেঝেতে পড়ে গেলেন নবারুণ আর শশাঙ্ক। যখন জ্ঞান ফিরল, দেখলেন ওরা গাড়ির সামনে পড়ে আছেন, আর 4-5 জন লোক ওদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে। চোখ মেলে তাকাতেই লোকগুলোর মধ্যে একজন বয়স্ক মানুষ জানতে চাইল, মল্লিকদের ভুতুড়ে বাড়িতে আপনারা কি করছিলেন? ভাগ্যিস আমরা আগুনের ধোঁয়া দেখতে পেলাম। গাড়ি বারান্দায় গাড়ি দেখে সন্দেহ হলো ভেতরে কেউ নেই তো। একদম ঠিক সময় এসেছি, আর একটু থাকলেই মরে যেতেন। শশাঙ্ককে দেখে আবার চমকে উঠলেন নবারুণ। কোথায় সেই আঁচড়ের দাগ? কোথায় সেই রক্ত? শুধু 2-1টা ছোটখাটো ক্ষত ছাড়া আর কিছুই নেই। যে ঘরে আপনারা অজ্ঞান হয়ে পড়েছিলেন সেই ঘরটা একদম পুড়ে গেছিল। আশ্চর্য এই যে পুরো ঘরটা পুড়লেও আপনাদের বিশেষ কিছু হয়নি। আর কোনো কথা না বলে লোকগুলোকে ধন্যবাদ জানিয়ে নবারুণ আর শশাঙ্ক গাড়িতে উঠে বসলেন। বাড়ি ফেরার পথে নবারুণ ফোন করলেন রীনাকে। তুমি এতক্ষণে ফোন করলে? ঘন্টা 2 আগে টুবাই হঠাৎ করে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল। তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছিল, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেল আপনা থেকেই। এখনো আইসিইউতে দিয়ে রেখেছে, আন্ডার অবজারভেশনে আছে। তুমি কতক্ষণে আসবে? আমার ভীষণ চিন্তা হচ্ছে। আর চিন্তা নেই রিনা, আর কোনো চিন্তা নেই। ওই অভিশপ্ত আয়নাকে আমাদের জীবন থেকে একদম বর্জন করে দিয়েছি। টুবাইয়ের আর কিচ্ছু হবে না, তুমি দেখো। ও কালকের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। আমি সোজা হসপিটাল আসছি। গাড়ির জানলার কাঁচ নামিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন নবারুণ বসু। আজকের দিনে তিনি নিজের হাতে বসু মল্লিক বংশকে শাপ মুক্ত করলেন। গাড়ি তখন ছুটে চলেছে হাইওয়ে ধরে। আমাদের উপস্থাপিত গল্পটি এখানেই সমাপ্ত হল। আজকের গল্প পাঠে ছিলেন অনিন্দিতা। বিভিন্ন চরিত্রে: নবারুণের চরিত্রে রাহুল, শশাঙ্কর চরিত্রে পার্থ, রিনার চরিত্রে পারমিতা, টুবাইয়ের চরিত্রে শুভজিৎ, বাসুদেব ও দোকানদারের চরিত্রে সুপ্রিয়, সরজুবালার চরিত্রে তন্দ্রা, বয়স্ক লোকের চরিত্রে সায়ন্তন, সূত্রধারের ভূমিকায় আমি ব্রতদীপ, শব্দ সংযোজনা ও সম্পাদনায় দ্য স্টুডিও বাংলা, প্রচ্ছদ অলঙ্করণে সৌভিক, প্রযোজনা লেখনী প্রকাশনা। কেমন লেগেছে গল্পটি অবশ্যই জানাবেন কমেন্টে। আপনাদের মতামত চাই, সেই সাথে আপনাদের সহযোগিতা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করুন। দেখা হবে আমাদের পরবর্তী উপস্থাপনায়। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।